প্রেমের ব্যর্থতার পিছনে তার যে গ্রহটি, যে প্রেমের জন্য যে গ্রহটি দায়ী, সেই গ্রহটা যথেষ্ট বলবত্তা নেই। তার ক্ষেত্রে তার প্রতিকারও আছে। প্রতিকার ঠিকঠাকভাবে যদি দেওয়া যায়, সঠিক প্রতিকার দেওয়া গেলে দেখা যাবে তারপর সমস্ত প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, তার আগে অবধি যেটা বিফল হচ্ছিল। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে থাকেন আপনারা। অবশ্যই সেই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। আর বিজ্ঞানের আলোয় জ্যোতিষ থেকে আমরা প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি, কিছু না কিছু জানছি। অবশ্যই আপনারা কিন্তু থাকবেন আমাদের সঙ্গে, যেখান থেকে অনেক কিছু জানার আরও বাকি রয়ে গেছে আপনাদের। এবং তার কথা বলতে গেলে অবশ্যই প্রথমে যে কথাটা বলে নেওয়া দরকার, যারা নতুন দেখছেন অনুষ্ঠান, তার সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কিন্তু www.profbasu.in এ আপনারা ভিজিট করে কিন্তু তার সম্বন্ধে বিস্তারিত জেনে যেতে পারেন। অবশ্যই তিনি কিন্তু একমাত্র জ্যোতিষী যিনি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল এবং জেমোলজি সার্ভিসে গভর্নমেন্ট কর্তৃক কিন্তু ISO 9001/2015 যে স্বীকৃতিটা তিনি পেয়েছেন। অবশ্যই আজকে আমরা তাকে স্বাগত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর বাসু। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। প্রেম বা ভালোবাসাকে ভালোবাসে না এমন মানুষ বোধহয় আমাদের সমাজে নেই। কথা হচ্ছে আমাদের ভারতবর্ষ উদার দেশ, সব দিক থেকেই আমরা খুব উদার। তাহলে এই প্রেমকে স্বীকার করার ব্যাপারে এখনো অবধি সমস্ত কনজারভেটিভ ফ্যামিলি বা সংরক্ষণ যারা বেশি মেনটেন করেন, তারা কেন এটাকে স্বীকৃতি দেবেন না বা দেবেন কি না, সেই জায়গাতে কিন্তু আবার সেই অ্যাস্ট্রোলজি, সেই জ্যোতিষশাস্ত্রই কিন্তু বলতে পারে একজন মানুষের প্রেমের জায়গাটা কতটা ভালো, এই প্রেম পরিণতি হিসাবে বিবাহে দাঁড়াবে কি না, এই জায়গাটা কিন্তু একজন জ্যোতিষী প্রপারলি গাইড করতে পারে। সেই প্রেমের জায়গা থেকেই আজকে আমাদের আলোচনা শুরু। যে আমরা যে কোনো মানুষ, যে কোনো জাতক জাতিকা, সে যখন যৌবনে পদার্পণ করেন, শৈশব কাটিয়ে সে কাউকে প্রপোজ করবেন কি না, এবং যে প্রপোজালটা আলটিমেটলি যেন বিবাহ বন্ধনে সেটা তার কনসিকুয়েন্স পাবে কি না, এই জায়গাতেই প্রচুর যুবক যুবতী এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু খুব চিন্তিত থাকে। এবং সে দেখে যে তার ক্ষেত্রে যতটাই সে চাক না কেন, যতটাই সে আকাঙ্ক্ষিত হোক, তার মনের মানুষকে সে কাছে পাচ্ছেন না, বা অনেক সময় পান কাছে, তাহলে তার কাছে পাওয়ার পরেও সেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন কিনা, বা পাওয়ার ক্ষেত্রে প্রচুর সমস্যা কি না, বা সেই প্রেমজ বিবাহ শেষমেশ তার জীবনে কতটা শান্তি, আনন্দ, উন্নতি রাখছে বা উন্নতি আনতে পারছে, এই জায়গাতে কিন্তু একজন জ্যোতিষী তিনি কিন্তু তার চার্ট, জাতক জাতিকার চার্ট বিচার করেই বলতে পারেন। সেই সঙ্গে সাবধানও করে দেন যাদের কিনা প্রেমের জায়গাটা খারাপ, বারবার প্রেম করে প্রেমে ব্যর্থ হচ্ছেন। অনেক সময় হয় কি যে প্রেম করতে গিয়ে বারবার ব্যর্থতা, তার দুটো দিক আছে। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা 5th হাউস থেকে খুব বেশি আমরা এটা ইম্পর্টেন্স দিয়ে থাকি, কিন্তু আরও 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 অনেকগুলো দিক দেখার আছে। অনেক সময় দেখা যায় যে এই প্রেমের ব্যর্থতার পিছনে তার যে গ্রহটি, যে প্রেমের জন্য যে গ্রহটি দায়ী, সেই গ্রহটা যথেষ্ট বলবত্তা নেই। তার ক্ষেত্রে তার প্রতিকারও আছে। প্রতিকার ঠিকঠাকভাবে যদি দেওয়া যায়, সঠিক প্রতিকার দেওয়া গেলে দেখা যাবে তারপর সমস্ত প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, তার আগে অবধি যেটা বিফল হচ্ছিল। আবার অনেক সময় দেখা যায় তার ক্ষেত্রে কিছুই প্রতিকার নিতে হচ্ছে না, অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে প্রেম চলে আসছে। অনেক সময় দেখা যায় প্রেমটা প্রেমের জায়গা অবধি ভালো আছে, বিবাহ অবধি গড়াচ্ছে না, কারণ বিবাহের জায়গাটা কিন্তু 7th হাউস ব্রডলি ভাবতে হবে।
তো এই প্রেম করা থেকে শুরু করে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং সে স্বামী বা স্ত্রী, তার স্পাউস আলটিমেটলি তার বিবাহিত জীবনে কতটা তার ক্ষেত্রে উন্নতি বা লাভদায়ক হচ্ছে। লাভদায়ক কথাটা এই ক্ষেত্রে বলবো, টেকনিক্যালি বলবো, যেটা আমরা বেনিফিশিয়াল বলি। অনেক ক্ষেত্রে প্রেম করে বিয়ে করার পরেই তার মনের মানুষটি কিন্তু তার ক্ষেত্রে তার একটা সৌভাগ্যের কারণ হয়ে যায় বিয়ের পরে, অর্থাৎ বিয়ের পরেই তার জেনারেল ফরচুন এক্সপ্লোর করে যায় অনেক ক্ষেত্রে। আজকে আমরা বোর্ড ওয়ার্ক করব এই প্রেমের ব্যাপারে, অবশ্যই একটা এক্সাম্পল নিয়ে। সেই এক্সাম্পল নিয়ে দেখব যে এই শুধুমাত্র প্রেমের দিকটি, এই জাতকের জীবনে প্রেম কতটা ছিল এবং প্রেম শেষমেশ তার বিবাহে পরিণতি হওয়ার পরে সে জাতক কেমন আছে, তার চার্ট কি বলছে। চলুন বোর্ড ওয়ার্কে ফিরে যাওয়া যাক। জাতকের জন্ম 15ই মার্চ 1979 সকাল 9টায় মুর্শিদাবাদে। জাতকের বৃষ লগ্ন এবং লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় বক্রী অবস্থাতে, চতুর্থে শনি বক্রী অবস্থায় আছে এবং রাহুর সঙ্গে একসঙ্গে আছে, পঞ্চমে চন্দ্র, সেভেন্থে ফরচুন পয়েন্ট, নাইনথে শুক্র, দশমে মঙ্গল কেতু, আর একাদশে রবি বুধ একসঙ্গে বুধায়িত্ব যোগ তৈরি করেছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ফিফথ হাউসটা, প্রথমে শুরু করি ফিফথ হাউস দিয়ে। D1 এর ফিফথ হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপর বাদ বাকি চার্টগুলো আমরা দেখি। তো ফিফথে চন্দ্র আছে, পঞ্চম স্থানে চন্দ্র বসে আছে D1 এ। ফিফথ লর্ড বুধ তুঙ্গ D1 এ রবির সঙ্গে একসঙ্গে বসে আছে। ভাব চার্টটা খুব ইম্পর্টেন্ট, বারবার আমি বলে থাকি, কারণ ভাব চার্ট অ্যাকচুয়ালি গ্রহের ফল কোন ভাবে দিচ্ছে সেটা আমরা ভাব চার্ট থেকে বুঝতে পারি। ভাব চার্টে দেখুন ফিফথ লর্ড D1 এর ফিফথ লর্ড ভাব চার্টেতে বুধ, D1 এর ফিফথ লর্ড বুধ ভাব চার্টেতে রবির সঙ্গে যুক্ত হয়েও কেতুর সঙ্গে একসঙ্গে বসে আছে। সেক্ষেত্রে বলবো যে D1 এ আমরা নক্ষত্রটাও খুব ইম্পর্টেন্ট, এবং নক্ষত্র শনি নক্ষত্রে আছে। D1 এর ফিফথ লর্ড বুধ ভাব চার্টেতে কেতুর সঙ্গে বসে, সেই বুধ কিন্তু শনির নক্ষত্রে আছে। শনি এখানে ভাব চার্টেতে কিন্তু আমাদের ভাগ্যর জায়গাটা দেখাচ্ছে। ভাগ্যর জায়গাটা নবম এবং দশম D1 এ বিশ্বলগ্নের ক্ষেত্রে শনি খুব শুভ, এটাকে আমরা যোগকারক গ্রহ বলি। তো সেই শনি বুধের নক্ষত্র হচ্ছে শনি, সেই বুধ শনির নক্ষত্রে তুঙ্গ অবস্থায় হয়ে কেতুর সঙ্গে একসঙ্গে ভাব চার্টে ফল দিচ্ছে। D9, এরপরে আমরা যদি D9 এর ফিফথ লর্ডের জায়গাটা দেখি, এখানে আমি এইটাই বারবার চেঞ্জ করছি ভাব চার্টের জায়গাতে। এবার আমি D9 এ আসছি। এই D9 এ এইখানে যদি আমরা গ্রহ সন্নিবেশ দেখে থাকি, সেখানে দেখছি D9 এ আমাদের, আপনারা জানেন যে নবাংশ বা অন্যান্য ভাব চার্টেতে গ্রহ সন্নিবেশ চেঞ্জ হয়ে যেতে পারে। এই D9 এ ফিফথে মুন এক্সাল্টেড অবস্থায় আছে। D9 এর ফিফথে মুন এক্সাল্টেড, মুন এখানে আছে। D9 এর ফিফথে এখানে মুন এখানে এক্সাল্টেড, চন্দ্র এখানে এক্সাল্টেড অবস্থায় আছে। এই জায়গাটা জানি আমরা চন্দ্রের তুঙ্গস্থান। D1 এর লগ্ন কিন্তু এখানে মকর লগ্ন, সেখানে চন্দ্র তুঙ্গ অবস্থায় আছে। D9 এ আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে আমাদের যে বুধ ফিফথ লর্ড D1 এর, সেখানে অবস্থা দেখলাম সে ভালো ক্ষেত্রে আছে, এবং D9 এর যে লগ্নে সাপেক্ষেও যে ফিফথে, সেখানে আমাদের ভালো গ্রহ, বন্ধু গ্রহ আছে। তো এখানে বারবার অনেক রকম চার্ট দেখতে হয়, শুধু D1 D9 ছাড়াও মুন চার্ট দেখতে হয়, ভাব চার্টে গ্রহের আমাদের অ্যাসপেক্ট দেখতে হয়, দৃষ্টি দেখতে হয়। তো আজকে সময়ের অভাবে আমি আর বাকিটা বোর্ড ওয়ার্ক করতে পারলাম না। আজকে যেটা শেষ করছি বলে সেটা হচ্ছে এই যে অ্যাসপেক্টের কথাটা বলছিলাম, আমরা যখন ফিফথ ভাবের জায়গাটা দেখি, সেখানে দেখতে হয় লগ্ন সাপেক্ষে যে বন্ধু গ্রহের দৃষ্টি কতটা সেটা এই প্রেমের জায়গাটাকে সাপোর্ট করছে। সেখানে এই জাতকের অ্যাসপেক্ট ফিফথ হাউসে ভাব চার্ট অনুযায়ী অ্যাসপেক্ট রবি বুধ এবং মঙ্গলের একটা অ্যাসপেক্ট দেখাচ্ছে। এক্ষেত্রে যে অ্যাক্টিভলি ডমিনেটিং হবে স্পাউস এই জাতকের। এবং মুন চার্টেতেও ফিফথে দেখছি ভেনাস আছে ফ্রেন্ডলি অবস্থাতে, সেটা ফ্রেন্ডলি হবে থার্ড লর্ড মুন চার্টেতে। এবং D12 যেটা দ্বাদশাংশ বলি আমরা, সেটা খুব ইম্পর্টেন্ট। জেনারেলি D12 আমরা পেরেন্টসের জায়গাটা আমরা দেখি, তার কোনো জাতকের তার পিতামাতার জায়গাটা, কিন্তু সেই পিতামাতার জায়গা থেকেই তাদের মেন্টালিটি আমরা ইনহেরিট করি। তো জাতকের জীবনে তার একটা
কোনো না কোনোভাবে সুপ্তভাবে তাদের মানসিকতা চলে আসে, সেখানেও দেখতে পাচ্ছি D12-এ মঙ্গল এবং বৃহস্পতি 5th-এ আছে। বৃহস্পতির জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতকের ক্ষেত্রে। D30-তেও 5th-এ জুপিটার বসে আছে, আবার সেই 5th-এর জায়গাটা বলছি। D30 আমাদের এভিল এফেক্ট জায়গা দেখায়। D30-তে 5th-এ জুপিটার খুব ভালো অবস্থায় আছে, এবং ড্রেকান D3 যেটা আমাদের মেন্টালিটি বোঝায় মেনলি, সেই চারটা, সেই D3-তেও 5th লর্ড মার্কিউরি 3rd হাউসে বসে আছে, যেটা কিনা D1-এর 5th লর্ড, সেটা D3-রও 5th লর্ড মার্কিউরি 3rd হাউসে বসে আছে আবার, এবং জুপিটার সেখানে জুপিটারের সঙ্গে একসঙ্গে বসে আছে, জুপিটার এক্সাল্টেড জায়গায় বসে আছে, এখানে ফ্রেন্ডলি বোঝায়। এবং মার্কিউরি কি করে, কপি করে, যে তার সঙ্গে যে গ্রহটা আছে তার যা নেচার সেটাকে কপি করে। এই ক্ষেত্রে বুধ, বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে, সেটা বুধের সঙ্গে থেকে বৃহস্পতি জায়গাটা আরও ভালো করছে, অর্থাৎ খুব ফ্রেন্ডলি হবে। আলটিমেটলি আমরা যদি কনক্লুড করি এত কিছু কম্বিনেশন থেকে, আমরা বলতে পারি এই জাতকের প্রেমজ বিবাহ হলে খুব ভালোভাবে থাকবে, সে জীবনে প্রেম পাবে তার স্পাউসের দিক থেকে, এবং একটা ডমিনেটিং অ্যাটিটিউড থাকবে জাতকের হাজবেন্ড বা ওয়াইফের, সেই জায়গাটা কিন্তু তার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। একদম তাই। আমরা আজকে যে এই অনুষ্ঠান থেকে যে মরালটা আমরা পেলাম, সবসময় যে প্রেম বিবাহ খারাপ তা কিন্তু নয়। একটা জন্মছক থেকে স্যার কিন্তু আমাদের প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, প্রেমজ বিবাহও কিন্তু আমাদের সুখী করতে পারে, সেখান থেকেও আমাদের কিছু বেনিফিট হতেই পারে। তো যারা এরকম সমস্যায় রয়েছেন, প্রেম সম্পর্কিত সমস্যা নিয়ে বাড়িতে ঝুটঝামেলা হচ্ছে, বা ভাবছেন যে আদৌ কি আপনার জীবনে প্রেমটা স্থায়িত্ব লাভ করবে, সম্পর্কটা কি পরিণতির দিকে যাবে, তাদের জন্য কিন্তু চেম্বার খোলা রয়েছে, ফোন নাম্বার রয়েছে, বুকিং চলছে। আপনারা অবশ্যই বুকিং করবেন 9748403694 এবং 9674250516। প্রথমে বলে দিই, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিন্তু দিয়ে দিতে হবে বুকিং নাম্বারেই। এবং যারা মনে করবেন যে হ্যাঁ আমি আসবই, তারা চলে আসবেন কালীঘাটে ফরচুনা চেম্বারে। এখানে প্রতি শনিবার স্যার থাকেন 10টা থেকে, অবশ্যই চেম্বার খুলে যায়। আর অবশ্যই রবিবার আপনারা দুপুর 3টে থেকে পেয়ে যাচ্ছেন, আর পেয়ে যাচ্ছেন সোম থেকে শুক্র সন্ধ্যে 7:30টার পর থেকে। আর যারা মনে করছেন যে হ্যাঁ দীর্ঘস্থায়ী প্রতিকার আমার দরকার, আমি প্রত্যেকটা সময় চেঞ্জ করার মতো মানসিকতাও থাকে না, তাই লাইফ টাইম প্রতিকারের জন্য অবশ্যই আপনারা কিন্তু স্যারের হাতটা কিন্তু ধরতেই পারেন। যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য ওভার ফোন কনসালটেশন হয়, বিদেশ থেকে যারা আসে প্রচুর মানুষ কনসালটেশন নেয় ওভার ফোন, সেক্ষেত্রে ওভার ফোন তার কনসালটেশন দেওয়া হয় এবং প্রতিকারও বলে দেওয়া হয়। তো আজকে আমাদের সময় শেষ হচ্ছে, সময় শুরু হচ্ছে আপনাদের। যারা মনে করছেন নিজের জীবনটাকে 13টা ডিভিশনাল চার্ট দিয়ে বিচার করিয়ে প্রতিকারের জায়গায় যাবেন এবং ভালো থাকবেন, স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সবাই। নমস্কার।